সিদ্ধান্ত অমান্য করে শেষ পর্যন্ত পার্লামেন্টে গিয়ে শপথ নিয়েছেন বিএনপির একজন এমপি জাহিদুর রহমান। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি বলেছে তিনি দলকে অপমান করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন চেয়ে প্রার্থী হয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশে এই প্রথম জলাশয় সংরক্ষণ আইনে ঢাকার একটি বড় আবাসন প্রকল্প বাতিল করে চূড়ান্ত রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। পরিবেশবাদীরা বলছেন এটি এক যুগান্তকারী রায়। অনুমোদিতভাবে যারা জলাশয় ভরছেন জনস্বার্থকে সম্পূর্ণ উপেক্ষা করে পরিবেশ ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে এই রায়টা একটা অনির্ণ মাইল ফলক হিসেবে কাজ করবে। এসব নিয়েই আজকের প্রবাহ। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, আর আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। আজকের সান্ধ্যায়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশে বিএনপি থেকে নির্বাচনে বিজয়ী একজন সংসদ সদস্য জাহিদুর রহমান আজ দলের সিদ্ধান্ত অমান্য করে শেষ পর্যন্ত সংসদ ভবনে গিয়ে শপথ নিয়েছেন। নির্বাচনে ব্যাপক কারচুপি ও নিয়মের অভিযোগ তুলে বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল তাদের বিজয়ী প্রার্থীরা সংসদেও যাবেন না, শপথও নেবেন না। তবে জাহিদুর রহমান দলের সিদ্ধান্ত অমান্য করার পর বিএনপির একজন নেতা জানিয়েছেন শপথ নিয়ে তিনি দলকে অপমান করেছেন। এবারে নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী 6 জনের সংসদে যাওয়া উচিত কি উচিত নয় তা নিয়ে গত কিছুদিন ধরেই নানা বিতর্ক চলছিল। আজকের ঘটনা দলের মধ্যে কী ধরনের টানাপোড়েন তৈরি করতে পারে খোঁজ নিয়েছেন বিবিসির শাহনাজ পারভীন। বাংলাদেশে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের দিন থেকে 90 কার্যদিবসের মধ্যে নির্বাচিতদের শপথ নেয়ার যে বিধান রয়েছে সেই সময় শেষ হচ্ছে 30 এপ্রিল। এমন পরিস্থিতিতে হঠাৎ আজ দুপুরের দিকে ঠাকুরগাঁও 3 আসন থেকে বিজয়ী জাহিদুর রহমানের শপথ নেয়ার খবর এলো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছিলেন কেন তিনি সংসদে যাচ্ছেন। হাজার হাজার মানুষ নিরপরাধ নেতাকর্মী আছে, আজকে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো যে আপনি দেখেন, কারণ এগুলোর বাদী সমস্ত পুলিশ, গণতন্ত্রের স্বার্থে সেই সব মামলা প্রত্যাহার করার আমি দাবি রাখবো। সাথে সাথে আমার নেত্রীকে, ওনার একজন বয়স্ক মহিলা 73 বছর বয়স, ওনাকে যেন গণতন্ত্রের স্বার্থে মুক্ত করে দেয়, এই আহ্বান আমি জানাবো। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে জাহিদুর রহমান শপথ নেয়ার পর এর প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন শপথ নিয়ে তিনি দলকে অপমান করেছেন। জাতীয় ঐক্যফ্রন্ট, দল, বিএনপি এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করছে এবং বলেছে যে আরেকটি সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করার জন্য। প্রকৃত অর্থে আমরা মনে করি এই নানান অনিয়মের পরেও তারা যখন নির্বাচন প্রত্যাখ্যান করেছেন, স্বাভাবিক কারণে এটি শপথ নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো শপথ নেওয়ার অর্থই দাঁড়ায় পার্টির সিদ্ধান্তকে, দেশের মানুষের সেন্টিমেন্টকে, ঐক্যফ্রন্টকে, বিএনপিকে অপমান করে। এটি কোনো অবস্থাতেই সঠিক কাজ হয় নাই। আপনি অপমান শব্দটা ব্যবহার করছিলেন, এখন কোনো ব্যবস্থা কি চিন্তা করা হচ্ছে? অবশ্যই, যে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে তো শাস্তিমূলক কি ব্যবস্থা আসবে, এটা অতি শীঘ্রই আসবে। জাহিদুর রহমানের সংসদ সদস্য পদ থাকা নিয়েও তিনি সন্দেহ পোষণ করছেন। বিশেষত সংসদের সদস্য পদ সম্পর্কিত একটি সিদ্ধান্ত আছে জাতীয় সংবিধান, সেখানে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি সংসদে কোনো দল ভোট দেয়, কোনো সদস্য ভোট দেয়, তাহলে তার সদস্য পদ স্বাভাবিক নিয়মে থাকে না, বাতিল বলে গণ্য হয়। দলের সিদ্ধান্ত শপথ না নেওয়া, সেই শপথ নেওয়ার অর্থই হচ্ছে দলীয় সিদ্ধান্তের বাইরে নেওয়া, তাহলে তো তার সংসদ সদস্য পদ থাকা উচিত না। 30 ডিসেম্বরের নির্বাচনে বিএনপির 6 জন বিজয়ীর মধ্যে এই প্রথম কেউ শপথ গ্রহণ করলেন। ইতিমধ্যেই জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত 2 জন বিজয়ী শপথ নিয়েছেন। নির্বাচিত 6 জনের শপথ নেয়া না নেয়ার প্রশ্নে বিএনপিতে নির্বাচনের পর থেকেই নানা রকম আলোচনা ছিল। নির্বাচিতদের সাথে নেতাকর্মীদের মধ্যে দ্বিমতের কথাও শোনা গেছে। এখন বিএনপির জন্য পরিস্থিতি কোথায় দাঁড়াচ্ছে জিজ্ঞেস করেছিলাম রাজনীতির বিশ্লেষক অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানাকে। আমাদের দেশে এখন কোনো রাজনীতি নাই, আমাদের এই দেশে এখন কোনো রাজনৈতিক সংগঠন করা, তার একটা সত্যি সত্যি মিনিংফুল কিছু করার মতো পরিস্থিতি বাংলাদেশে নাই। বাংলাদেশ এখন কোনোভাবে এখানে রাজনীতি চলছে না, এখানে আইন কানুন কোনো কিছু কোনো প্রতিষ্ঠানে চলছে না।
ফলে এখানে কে সংসদে গেল না গেল, এতে আসলে এই সংসদেরও খুব যে একটা অনেক আইন কানুন হয়তো হয়ে যাবে, কিন্তু মানুষের কাছে এটার এর কোনো গ্রহণযোগ্যতা বা বর্জন করা কোনো কিছুই আসলে নাই, মানুষের কাছে এর কোনো তাৎপর্য নাই। ফলে এটা বিএনপির জন্য সম্মানের হলো অসম্মানের হলো, এগুলো আসলে কিছু কাজ করছে না এখন বাংলাদেশে। এখন বাকি থাকছেন বিএনপির আরও 5 জন নির্বাচিত সদস্য। তারা কোন পথে যেতে পারেন সে নিয়ে জল্পনা কল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঢাকা থেকে শাহনাজ পারভীন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজ রাজধানী ঢাকার উপকণ্ঠে জলাশয় ভরাট করে গড়ে তোলা একটি বিরাট আবাসিক প্রকল্পকে অবৈধ ঘোষণা করে তাদের চূড়ান্ত রায় দিয়েছে। একই সঙ্গে এই প্রকল্পে যারা জমি কিনেছিলেন তাদের দ্বিগুণ অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। মধুমিতা মডেল টাউন নামের এই আবাসিক প্রকল্পের বিরুদ্ধে জলাশয় সংরক্ষণ আইন ভাঙার অভিযোগ তুলে 2004 সালে প্রথম মামলা করেছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বা বেলা। দীর্ঘ 15 বছরের আইনি লড়াইয়ের পর শেষ পর্যন্ত আদালত তাদের পক্ষে রায় দিয়েছে। বেলার প্রধান সৈয়দ রিজওয়ানা হাসান আজকের রায়কে বাংলাদেশের পরিবেশ আন্দোলনে একটি মাইল ফলক বলে বর্ণনা করছেন। আমরা জলাশয় আইন দিয়ে খুবই অনুপ্রাণিত হয়েছিলাম এবং জলাশয় আইনের অধীনে অবৈধভাবে আবাসন প্রকল্পের নামে মাটি ভরাটের যে কাজগুলো আমাদের দেশে হয়ে থাকে তার বিরুদ্ধে জলাশয় আইনের অধীনে এটি ছিল প্রথম মামলা। এবং এই যে জলাশয় আইনটা 2000 সালে হলো, 2019 সাল পর্যন্ত কিন্তু একটি আবাসন প্রকল্পকেও জলাশয় ভরাটের জন্য শাস্তি দেওয়া হলো না। তার মানে কি দেশে জলাশয় ভরাট হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। মাস্টার প্ল্যান ঢাকা শহরের ভেঙে জলাশয় আইনটা ভেঙে এই ভরাটগুলো হচ্ছে। তো আমরা গেছিলাম ওই প্রক্রিয়াটাকে প্রতিহত করতে, এবং আদালতে কিন্তু তার রায়ে বলেছেন যে আমরা আশা করি আমাদের এই রায়ও ভবিষ্যতে অন্য অনেক ক্ষেত্রে রেফার করা হবে। তো আজকের এই রায়টি আপনারা যারা পরিবেশ নিয়ে বাংলাদেশে আন্দোলন করছেন, আইনি লড়াই চালাচ্ছেন, তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকের এই বিজয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি দেখবেন যে আজকে সকালে আমাদের একটা প্রেস কনফারেন্স হচ্ছিল, সেখানে দেখা গেল যে ডিটেইলড এরিয়া প্ল্যান যেটা 2010 সালে পাস হয়েছে, সেই পাস করা ডিটেইলড এরিয়া প্ল্যানের যে জলাশয়ের পরিমাণ ছিল মাত্র 9 বছরে ঢাকা শহরে 22% আবাসন প্রকল্পের নামে ফেলা হয়েছে। যদি এরকম একটা শহরে যেখানে আধা বেলা বৃষ্টি হলেই গোটা শহর পানির নিচে চলে যাচ্ছে, সেখানে যদি 9 বছরেই 22% জলাশয় ভরে ফেলা হয়, তাহলে জলাশয় ভরার প্রক্রিয়াটাকে তো প্রতিহত করতে হবে। কেবলমাত্র আরবান ড্রেনেজের জন্য না, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করার জন্য তো এই আইনটার প্রয়োগ করতে হবে। এই আইনের মাধ্যমে প্রথমবারের মতন জলাশয় রক্ষায় প্রণীত আইনটার প্রয়োগ করা হলো। আমি তো আশা করব যে এই আইনটা বারবার প্রয়োগের মাধ্যমে অবৈধভাবে অননুমোদিতভাবে যারা জলাশয় ভরছেন, জনস্বার্থকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রতিবেশ এবং পরিবেশ ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে এই রায়টা একটা অনির্দিষ্ট মাইল ফলক হিসেবে কাজ করবে। বাংলাদেশে যারা রিয়েল এস্টেট ব্যবসায়ী, যারা এরকম আবাসিক প্রকল্প তৈরি করে বিক্রি করেন, তাদেরকে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হয়। তো আইন আপনাদের পক্ষে থাকার পরও তাদেরকে যে থামানো যাচ্ছে না, এটা কি তাদের এই প্রভাব প্রতিপত্তির কারণে, না এখানে অন্য কোনো সমস্যা আছে? তারা তো মূলত অপশক্তি। তারা রাজনৈতিক যে নেতারা আছেন তাদের সাথে বেশ ভাব করেই চলেন। আমরা সংসদে বলতে শুনেছি, বিগত সংসদে, যে যারা জলাশয় ভরাট করে তারা অত্যন্ত প্রভাবশালী। আমরা সংসদে 2জন প্রধানমন্ত্রীকেই কিন্তু ভূমিদস্যু শব্দটা উচ্চারণ করতে শুনেছি। কিন্তু ভূমিদস্যুর তালিকা চান কোন রাজনৈতিক দল থেকে বা ক্ষমতাসীন দল থেকে আপনি সেই তালিকা পাবেন না। তারা ভাসুরের নাম মুখে আনে না। কাজে অবশ্যই রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগসাজশী এই সমস্ত আবাসন প্রকল্পগুলো জলাশয় ভরাট করছে এবং জলাশয় ভরাট করার সাহস দেখাচ্ছে, সর্বোচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করার সাহস দেখাচ্ছে। আপনি বলছেন যে 2000 সালে আইন হওয়ার পরও এই জলাশয় দখল করে আবাসিক প্রকল্প তৈরির কাজ বন্ধ হয়নি এবং অনেক জমি বেদখল হয়েছে। তো মধুমতি প্রকল্পের মতো এরকম আরও কত প্রকল্পের কাজ চলছে বলে আপনাদের জানা আছে, এবং সেটার বিরুদ্ধে আপনারা কি আইনি ব্যবস্থা নিতে পারছেন? আমরা কয়েকটা সংগঠন মিলে 72টি হাউজিং প্রকল্পের বিরুদ্ধে আদালতে গেছি, যেগুলো বন্যা প্রবাহ এলাকা বা পানি ধারণ এলাকায় বা নদীর ফ্লাড জোনে ভরাট করে
প্রকল্প কার্যক্রম করছিল। আদালত কিন্তু সেগুলো সমস্ত জায়গায় একেবারে মৌজা ধরে বলে দিয়েছে সরকারকে যে ভরাটকৃত মাটি এখান থেকে সরাতে হবে এবং এই প্রকল্পগুলো আর বাস্তবায়িত হবে না। কিন্তু দেখা যাচ্ছে কি যে এই প্রকল্পগুলো যে কেবল বেসরকারি আবাসন প্রকল্প তারা করছে তা না, কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত জলাশয় ভরাট করে প্রকল্প করছে। সেরকম ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং জলাশয় ভরাটকারী বেসরকারি আবাসন প্রকল্পগুলোর মধ্যে কোনো তফাৎ খুঁজে পাই না। এবং যখন আপনি নিজেই আইন ভাঙবেন, যখন আপনি রাজুক হয়ে আইন ভাঙবেন, আপনি আইন প্রয়োগকারী সংস্থা হয়ে আইন ভাঙবেন, তখন আর আপনার বেসরকারি আবাসন প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নৈতিক অবস্থান তো থাকছে না। ফলে আদালতের সেই রায়ও কিন্তু অবহেলিত, সেই রায় অনুযায়ীও কিন্তু মাটি সরানো হয়নি বলছিলেন সৈয়দ রিজওয়ানা হাসান। শ্রীলঙ্কায় গত রোববারের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশ জুড়ে এখনও আতঙ্ক এবং উত্তেজনা। যে 9 জন আত্মঘাতী হামলাকারী এই হামলা চালিয়েছিল বলে মনে করা হয়, কর্তৃপক্ষ বলছে তাদের অধিকাংশই উচ্চশিক্ষিত এবং উচ্চ মধ্যবিত্ত ঘরের সন্তান। বাংলাদেশেও 2016 সালে হোলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের অনেকেই এসেছিল শিক্ষিত মধ্যবিত্ত পরিবার থেকে। বিশ্বজুড়ে সব সন্ত্রাসী হামলার ক্ষেত্রে এটাই কি সাম্প্রতিক প্রবণতা? সহকর্মী শোভন আরেফ জানতে চেয়েছিলেন সুইডেন প্রবাসী তাসনিম খলিলের কাছে, যিনি আন্তর্জাতিক জঙ্গি সহিংসতা নিয়ে গবেষণা করেন। হ্যাঁ, এটা একটা বৈশ্বিক প্রবণতাই বলতে হবে। আমরা যে কোনো দিকেই দেখি না কেন, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে তো এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে। শুধুমাত্র যে উচ্চবিত্ত তাই না, উচ্চ শিক্ষিতরাও জঙ্গিবাদ যাকে বলছেন বা জিহাদি যে সন্ত্রাসবাদ তার সাথে জড়িত হয়ে পড়ছে। বাংলাদেশেও যেমন আমি বলবো যে হোলি আর্টিজানের যে ঘটনাটি ছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে উচ্চবিত্ত পরিবারের সন্তানরা আইসিস এর সাথে মিলে তারা হামলা করেছিল। ব্রিটেনে অনেকগুলো কেস আমরা দেখেছি, আবার অস্ট্রেলিয়াতেও অনেকগুলো কেস আমরা দেখেছি, যেখানে আমরা দেখেছি যে উচ্চ শিক্ষিত এবং বেশ অর্থবান পরিবারের সন্তানরা বা নিজেও অর্থবান ব্যবসা বাণিজ্যতে জড়িত ছিল, এরকম লোকজনও কিন্তু এই জিহাদি গ্রুপগুলোর সাথে জড়িত হয়েছে। এর পেছনের কারণটা কি? মানে এরা তো শিক্ষিত এবং সচ্ছল পরিবারের সন্তান, তারপরও কেন তারা ধর্মীয় উগ্রপন্থায় জড়িয়ে পড়ছে? বেশ অনেক বছর ধরে আমাদের যে স্কলারদের মধ্যে একটা ধারণা ছিল যে সন্ত্রাসবাদ সম্ভবত মূল কারণটি হচ্ছে দারিদ্র্য, কিন্তু ইদানিংকার রিসার্চ যেটা দেখা যাচ্ছে যে এই উচ্চবিত্ত পরিবারের তরুণরা যখন ধর্মের দিকে ঝুঁকে পড়ছে, তাদের ধর্মপরায়ণতা যেটা বাড়ছে, সম্পদের পরিমাণ বাড়ার সাথে সাথে সমাজে সম্পদশালী মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে এই সম্পদশালী মানুষ তারা ধর্মপরায়ণও হয়ে পড়ছেন, যেটা ভারতের একটা সম্প্রতি একটা রিসার্চ এসেছে। তো সেখানে দেখা যাচ্ছে যে এই ধর্মপরায়ণতা যখন এই তরুণদের মধ্যে বেড়ে যায়, শুধুমাত্র তরুণদের মধ্যে না, অনেকে আছেন যে বয়স্ক মানুষজন অনেক সময় ধর্মপরায়ণ হয়ে পড়েন এবং তারপরে তারা সন্ত্রাসবাদী গ্রুপগুলোর সাথে জড়িত হয়ে পড়েন। এর একটা কারণ হলো যে এই যে সন্ত্রাসবাদী যে দলগুলো আছে তাদের যে আইডিওলজিটা সেটা অনেক বেশি সহজে বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং এটা মানুষকে আসলে আকৃষ্ট করে, বিশেষ করে যারা উচ্চবিত্ত এবং যারা উচ্চ শিক্ষিত এক ধরনের বলা যায়, কিন্তু তাদের প্রায়র যেটা ধর্মীয় শিক্ষা আসলে থাকে না। সেখানে একটি প্রশ্ন এখন এসেই যায় যে এই মগজ ধোলাইয়ের হাত থেকে এসব তরুণদের কি করে রক্ষা করা যায়? এটা কিন্তু এমন হয় না যে একজন তরুণ হঠাৎ করে একদিন সে রেডিকালাইজ হয়ে গেল বা সন্ত্রাসী দলে যোগ দিল। এটা শুরু অনেক আগে হয়। এটা শুরু হতে পারে নারীদের প্রতি এক ধরনের ঘৃণা থেকে বা সমকামীদের প্রতি এক ধরনের ঘৃণা থেকে বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি এক ধরনের ঘৃণা থেকে এবং আমার ধর্ম সবচেয়ে ভালো এই ধরনের একটা শ্রেষ্ঠত্ববাদী একটা চিন্তা ভাবনা থেকে। আমাদের মূলত যেটা করতে হবে যে এই ক্ষেত্রে আমাদের একটা বহুত্ববাদী সমাজ, আমরা যাকে বলি একটা মাল্টিকালচারাল একটা সোসাইটি, সেটা যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা সামনে আরো বেড়ে যাবে। তাসনিম খলিল। এবারে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। কয়েক মাস ধরে জল্পনার অবসান ঘটিয়ে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে তিনি ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন চাইবেন।
টুইটারে এক ভিডিও পোস্টে মিস্টার বাইডেন বলেন, আমেরিকান জাতির আত্মাকে নতুন করে খুঁজে পাওয়ার লড়াই অপেক্ষা করছে। প্রায় ২০ জন ডেমোক্র্যাট সদস্য দলের মনোনয়ন চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে দৌড়ে এগিয়ে রয়েছেন ৭৬ বছরের মিস্টার বাইডেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সিরিয়ার রাকা শহরে মার্কিন বোমায় ১৬০০-এরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া নিহতের সংখ্যার চেয়ে এই সংখ্যা ১০ গুণ বেশি। অ্যামনেস্টি বলছে, ইসলামিক স্টেটের কাছ থেকে রাকার নিয়ন্ত্রণ নিতে ২০১৭ সালে নির্বিচারে বোমা বর্ষণ করা হয়। চীনের সরকার বলছে, এ মাসের গোড়ার দিকে তাইওয়ান প্রণালীতে ফ্রান্সের একটি যুদ্ধজাহাজকে সতর্ক করতে চীন বেশ কটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। চীন তাইওয়ানের সার্বভৌমত্ব স্বীকার করে না। অপ্রশস্ত তাইওয়ান প্রণালীতে বিদেশি কোনো যুদ্ধজাহাজের উপস্থিতিকে বেইজিং উস্কানি হিসাবে বিবেচনা করে। পাকিস্তানে পোলিও টিকা দেওয়ার সময় এক স্বাস্থ্যকর্মীকে বন্দুকধারীরা হত্যা করেছে। এ সপ্তাহের গোড়ার দিকে পোলিও টিকা কর্মসূচির একটি দলকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার সময় এক হামলায় ২ জন পুলিশ মারা যায়। পোলিও টিকা নিয়ে গুজব এবং ভীতি ছড়ানোর অভিযোগে মঙ্গল ও বুধবার পাকিস্তানে প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়। উন্নয়নশীল দেশগুলোকে চীন যে ঋণ দেয় তা নিয়ে সমালোচনার জবাবে চীন প্রতিশ্রুতি দিয়েছে যে তারা এসব দেশের ওপর মাত্রাতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেবে না। যুক্তরাষ্ট্রে ২ দশক আগে বর্ণবাদী হামলা চালিয়ে একজন আফ্রিকান আমেরিকানকে হত্যার দায়ে এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী জন উইলিয়াম কিংয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। জন উইলিয়াম কিং এবং তার 2 সহযোগী জেমস বার্ড জুনিয়রকে একটি পিকআপ ট্রাকের পেছনে শিকল দিয়ে বেঁধে 5 কিলোমিটার রাস্তায় হিঁচড়ে নিয়ে হত্যা করেছিল বলে অভিযোগ করা হয়। ধন্যবাদ মানসী। এবারে আজকের খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। শুরুতেই ফুটবল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা ৬টায় বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপে বি গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও কিরগিজস্তান। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা 2 দলের মধ্যে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়েছিল। একই দলের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পায় কিরগিজস্তানের সঙ্গে ড্র করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপে সেরা হবে বাংলাদেশ। ২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে কিরগিজস্তানকে ১০-০ গোলে হারায় বাংলাদেশ। তবে স্কোর লাইন নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। বাংলাদেশের একজন ফুটবল বিশ্লেষক ও ক্রীড়া সংগঠক ও ফুটবল বিশ্লেষক পারভিন নাসিমা নাহার পুতুলের কাছে প্রশ্ন রাখা হয়, যে প্যাটার্নের ফুটবল খেলছে বাংলাদেশের নারী ফুটবল দল, তা কি ভবিষ্যতে সাফ বা অন্য কোনো টুর্নামেন্টে কাজে আসবে? না, এখানে যারা আছেন খারাপ না, কিন্তু আমি এদেরকে খারাপ বলবো না, এই জন্য যে এই পর্যায়ে খেলা খেলতে হবে। এক একটা টুর্নামেন্টে এক একটা ধরনের নিয়ম নীতি, আইন কানুন এবং ট্যাকটিক এগুলো সব শিখবে তারা, এবং এই টুর্নামেন্টেও আমাদের বাংলাদেশের মেয়েরা শিখবে। এবং এই টুর্নামেন্টে খুব খারাপ খেলোয়াড়রা এখানে খেলতে আসেন নাই, এবং প্রত্যেকটা ম্যাচে আমি দেখলাম বেশ ভালো, অনেক ভালো। আমাদের মেয়েরাও আশা করি আর একটু ভালো করবে। আমার খুব ভালো লেগেছে এই জন্য যে তাদের পাসিং খুব ভালো ছিল, যদিও তারা গোল বারে যে গোল করতে পারে নাই, কন্ট্রোলে ছিল। বাংলাদেশের কন্ট্রোলে, মেয়েদের কন্ট্রোলে বল থাকা, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, এটা একটা ভালো দিক। ক্রিকেটের খবর। ওয়ানডে ক্রিকেটের স্ট্যাটাস পেয়েছে 2টো নতুন দেশ, ওমান ও যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 27টি ওয়ানডে ম্যাচ খেলা জেভিয়ার মার্শালের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে। প্রায় 4 যুগ ধরে আইসিসির সদস্য হয়ে থাকে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো পেল এই মর্যাদা। একই দিনে ওমানও পেয়েছে ওয়ানডে স্ট্যাটাস। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন 2তে হংকংকে হারিয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে ওয়ানডে মর্যাদা। এই ম্যাচের প্রায় 45 মিনিট পর স্বাগতিক নামিবিয়াকে হারিয়ে একই স্বীকৃতি নিশ্চিত করে ওমান। অন্য খেলাধুলার একটি খবর দিয়ে শেষ করছি। সোমালিয়ায় জন্ম নেওয়া ব্রিটিশ দৌড়বিদ মোহাম্মদ ফারার সাথে একটি চুরির অভিযোগ নিয়ে ইথিওপিয়ান দৌড়বিদ হেইল জেব্রেসিলাসির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। মূলত ফারা তার ব্যক্তিগত কিছু জিনিস একটি হোটেল থেকে হারিয়ে ফেলেন, যেই হোটেলের মালিক হেইল জেব্রেসিলাসি। ব্রিটিশ দৌড়বিদ মোহাম্মদ ফারা বলেছেন তার অর্থ একটি ঘড়ি ও 2টো ফোন রুম থেকে হারিয়ে গিয়েছে এবং জেব্রেসিলাসি এ বিষয়ে তাকে কোনো সাহায্য করেননি। 36 বছর বয়সী ফারা বলেন তিনি হেইলের আচরণে অসন্তুষ্ট। জেব্রেসিলাসি তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে এবং তার নিজের মানহানি ও ব্যবসার খ্যাতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে পাল্টা অভিযোগ জানান। ইথিওপিয়ায় একটি অনুশীলনে অংশ নেন ফারা। 23 মার্চ এই চুরির ঘটনা জানান তিনি। 10,000 মিটার দৌড়ে 2বার অলিম্পিক জয়ী জেব্রেসিলাসি ফারার বিপক্ষে আইনি পদক্ষেপ নেবেন বলে জানা গেছে। লন্ডন ম্যারাথনের প্রেস কনফারেন্সের পর ফারা জেব্রেসিলাসিকে একটি খুদে বার্তা পাঠান, যেটি একটি ব্ল্যাকমেইল বলে দাবি করছেন জেব্রেসিলাসি। রায়হান মাসুদ।
তথ্য প্রযুক্তি খাতে নারীদের কাজ করতে উৎসাহিত করার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে গার্লস ইন আইসিটি ডে। বাংলাদেশে অনেক নারী এখন ঘরে বসেই তথ্য প্রযুক্তির নানা খাতে কাজ করছেন। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং তাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এ নিয়ে শুনুন ঢাকা থেকে সঞ্জনা চৌধুরীর রিপোর্ট। মাত্র কয়েক মাস হল বিদেশি একটি প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামিনা চৌধুরী তাজিন। পড়াশোনার পাশাপাশি অবসরের কয়েক ঘণ্টা কাজে লাগিয়েই তিনি বেশ ভালো আয় করতে পারছেন। তাছাড়া ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা, এখানে স্বাধীনভাবে কাজ করা যায়, আর এতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন নেই। ভালো মানের একটি ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ, বৈদেশিক অর্থ লেনদেনের মাধ্যম, সেই সঙ্গে আউটসোর্সিংয়ে পারদর্শিতা এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকলে এই খাতে খুব সহজেই উন্নতি করা যায় বলে মনে করেন মিস চৌধুরী। ক্যাম্পাসের কাজ শেষ হলো, আমি তখনই বের হয়ে গিয়ে লাইব্রেরিতে বসে একটা কাজ কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দিলাম। বাসায় আসলাম, আমি আমার মতো কাজ করে আমার যে কোনো সময়ে আমি ডেলিভারি দিলাম। আমি আমার মতো ঘুরতে যাচ্ছি, যেখানেই যাচ্ছি যায় না কেন, আমার হয়তো বা ক্লায়েন্ট কনভারসেশনটা মোবাইলেই সেরে নিচ্ছে। ইনকামটা যদি চিন্তা করি তাহলে আমি বলবো আমাদের দেশের যে বিভিন্ন জবগুলো আছে বা এখানে যদি কাজ করতে চায় তাহলে সে অবশ্যই নিজেকে আসলে তুষ্ট রাখতে পারবে না, কারণ আসলে ফ্রিল্যান্সিং থেকে যে আর্নিংটা আসে সেটা মধ্যে নেই না। আউটসোর্সিংয়ে গ্রাফিক্স ডিজাইনিংয়ের অনেক চাহিদা থাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে প্রাথমিক প্রশিক্ষণ নেন মিস চৌধুরী। তবে শুরুতে তিনি বুঝে উঠতে পারেননি যে কোথায় কাজ পাবেন, অনলাইন মার্কেটপ্লেসে কিভাবে নিজের কাজকে উপস্থাপন করবেন এবং প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগই বা রক্ষা করবেন কিভাবে। এমন আরও নানা প্রশ্নের সমাধান তিনি পেয়ে যান অনলাইনের বিভিন্ন কোর্সে, যার মধ্যে একটি ছিল বাংলাদেশের একজন সফল ফ্রিল্যান্সার জয়িতা ব্যানার্জির ইউটিউব টিউটোরিয়াল। মিস ব্যানার্জি আমাকে জানান আউটসোর্সিং খাতে নিজেকে সফল প্রমাণ করতে কি কি করা প্রয়োজন। প্রথমে বেসিক কম্পিউটার স্কিলস লাগে, কারণ মাইক্রোসফট এক্সেল লাগে। সেকেন্ডলি লাগে হচ্ছে ইংলিশে দক্ষতা, কারণ কমিউনিকেশন, স্পিকিং এন্ড রাইটিং এটা লাগে। থার্ড যেটা লাগে নির্দিষ্ট একটা বিষয় স্কিলস লাগে। তারপর তারা মার্কেট প্লেসে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার এগুলোতে অ্যাকাউন্ট করতেছে। তারপরে যেটা লাগতেছে ফ্রিল্যান্সারদেরকে প্রেজেন্ট করতে হয় যে আমি এই স্কিলসটা পারি। ওদেরকে এই জিনিসটার জন্য ওভারভিউ, পোর্টফোলিও, টেস্ট দেওয়া লাগে। তো এই টেস্টগুলো পাস করে গেলে ওরা তারপর জবে বিড করতে পারে। মিস চৌধুরী বা মিস ব্যানার্জির মতো এখন অনেক নারী আগ্রহী হচ্ছেন এই স্বাধীন পেশার প্রতি। এ কারণে ফ্রিল্যান্সিংকে বাংলাদেশের জন্য বড় ধরনের সম্ভাবনা হিসেবে দেখছেন বাংলাদেশ সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবা বিসিসির ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান। তিনি মনে করেন বেশিরভাগ নারীদের বাইরে কাজ করার ব্যাপারে প্রতিবন্ধকতা থাকায় ফ্রিল্যান্সিংয়ের ফলে তারা ঘরে বসেই আয়ের সুযোগ পাচ্ছেন। আউটসোর্সিংয়ে বাংলাদেশ বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করছে বলেও তিনি জানান। বাংলাদেশের আউটসোর্সিং এর বা ফ্রিল্যান্সিং এর আমার কাছে বিশাল একটা সম্ভাবনা মনে হয়। দেখা যায় যে ইন্ডিভিজুয়াল লেভেলেও কিন্তু বাংলাদেশ থেকে অনেকে ঘরে বসে সাকসেসফুলি কাজ করছে। বিদেশের বিভিন্ন অফিসকে তারা সাপোর্ট দিয়ে থাকে। এখন তারা কোম্পানি ফর্ম করেছেন, কোম্পানি লেভেলে তারা কাজ করছেন এবং একই বায়ারের কাজ রিপিটেডলি তাদের কাছে আসছে এবং তারা কিন্তু সেইগুলো ডেলিভার করছে। আর অনেকগুলো কোম্পানি ইউরোপের অনেক দেশের সাথে আউটসোর্সিং এর কাজগুলো করছে বেশ সাকসেসফুলি এবং সেই কোম্পানিগুলোতে প্রচুর এমপ্লয়মেন্ট আছে। আমাদের দেশের ছেলেমেয়েরা নিজ উদ্যোগে শিখে হোক বা কোনো অর্গানাইজেশনে ট্রেনিং করে হোক তারা কিন্তু সেই পারফরমেন্সটা দিতে পারছে বলেই তারা এই মার্কেটে ঢুকতে পারছে। তবে ফ্রিল্যান্সিংয়ের এই সম্ভাবনা শুধুমাত্র ঢাকা ও হাতে গোনা কয়েকটি বড় শহর কেন্দ্রিক বলে মনে করেন মিসেস রহমান। তার মতে ঢাকার বাইরে নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত না হওয়া, বৈদেশিক অর্থ লেনদেনে পেপাল না আসা, সেই সঙ্গে দেশজুড়ে মানসম্মত প্রশিক্ষণের অভাবের কারণে সম্ভাবনাময় এই খাতটিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। কিন্তু সারা বাংলাদেশ ইন্টারনেটটা আমরা ওইভাবে পৌঁছে দিতে পারিনি। আমাদের পেমেন্ট নেওয়ার জন্য যে প্ল্যাটফর্ম দরকার, পেপ্যালের সাপোর্টটা যদি পেত তাহলে আসলে এই জায়গাটা আরো অনেক গুণ বেড়ে যেত। এখন ইন্ডিভিজুয়াল লেভেলে একা একা আউটসোর্সিং করে আসলে বেশি দূর যাওয়া যায় না, তখন কোম্পানির প্রয়োজন হয়। এখন এর পরের স্টেজের প্রিপারেশন প্রয়োজন এবং ট্রেনিং সেন্টার যাই আছে সেই প্রজেক্টগুলোতে ট্রেনিং কোয়ালিটিটা বাড়ানো প্রয়োজন। মানে থিওরিটিক্যাল ট্রেনিং এর চেয়ে যেই কাজগুলো আসলে পাওয়া যায় সেই কাজ কমপ্লিট করতে যে স্কিল সেট গুলো দরকার সেটাকে মাথায় রেখে এই ট্রেনিং প্রোগ্রামগুলো ডিজাইন করা প্রয়োজন। খুব কম সময়ে স্বাধীনভাবে কাজ করে বেশি আয়ের সুযোগ থাকায় আউটসোর্সিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তবে নিজেকে আন্তর্জাতিক বাজার অনুযায়ী দক্ষ করে তোলা এবং সেই দক্ষতাগুলোকে সঠিক স্থানে উপস্থাপন করা প্রয়োজন বলে জানান এ খাতের উদ্যোক্তারা। সঞ্জনা চৌধুরী।
ব্রিটেনে ৭.৫ লাখের মতো মানুষ খুব কম ইংরেজি জানেন কিংবা একেবারেই জানেন না। ইংরেজি শেখার জন্য দেশটিতে আগে যত অর্থ বরাদ্দ ছিল গত এক দশকে সেটাও কমে গেছে অর্ধেকের মতো। এর ফলে এরকম হাজার হাজার মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন সমাজের মূল ধারা থেকে। বিবিসির সংবাদদাতার একটি প্রতিবেদন পরিবেশন করছেন মিজানুর রহমান খান। মাকে ইংরেজি শেখাচ্ছেন তারই কিশোরী মেয়ে। বছর খানেক হলো তারা এদেশে এসেছেন। আমার নাম বায়ান আলওয়াদি। আমার বয়স 14। 1 বছর আগে আমি আমার পরিবারের সাথে ব্রিটেনে এসেছি। আমার মা মুনা আলওয়াদি। তিনি ইংরেজি বলতে পারেন না, সে কারণে তাকে এখন আমি ইংরেজি শিখতে সাহায্য করছি। এজন্য আমাকে নিয়ে তিনি অনেক গর্ব করেন। মুনা আলওয়াদি ব্রিটেনে প্রায় 7.5 লাখ মানুষের একজন, যারা খুব কম ইংরেজি বলতে পারেন কিংবা একেবারেই পারেন না। যখনই ইংরেজিতে কিছু করার প্রয়োজন হয় তখনই তিনি তার মেয়ের সাহায্য নেন। যখন তার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে ডাক্তারের সাথে কিংবা ডেন্টিস্টের সাথে অথবা অন্য যে কারোর সাথে, আমি তখন তাকে সাহায্য করতে তার সাথে যাই, কারণ তিনি ইংরেজি বুঝতে পারেন না, বলতেও পারেন না। তিনি যখন বাজার করতে যান কখনো কখনো আমিও তার সাথে যাই। তার কাছে যখন কোনো চিঠি আসে কিংবা ফর্ম পূরণ করতে হয় তখনও তাকে আমি সাহায্য করি। 19 أنا بدوروا على المدرسة وأدفع لهم هناك. لازم تروحي على المدرسة. How much does she help you? Yes, Bayan is good. She's good. Yeah, I help her so much. মুনা আলওয়াদির মতো অভিবাসীদের ইংরেজি শেখার জন্য সরকারের উদ্যোগেই আছে ক্লাসের ব্যবস্থা, কারণ ইংরেজি জানলে সমাজের মূল ধারার সাথে মিশতে সুবিধে হয়। তবে এ ধরনের কলেজ যারা চালান তারা বলছেন বয়স্ক লোকজনের ইংরেজি শেখার জন্যে আগে যেসব ব্যবস্থা ছিল সেগুলোতে অনেক কাটছাট করা হয়েছে। কমে গেছে বরাদ্দ করা অর্থের পরিমাণও। 2010 থেকে 2017 সালে এই বাজেট কমেছে অর্ধেকেরও বেশি। সরকার এরকম 5টি এলাকা চিহ্নিত করেছে যেখানে ইংরেজি শেখানোর জন্যে আরও অর্থ বরাদ্দের প্রয়োজন। এরকমই একটি পিটারবরা। সেখানে ডাক্তারের কাছে যারা যান তাদের 80% ক্ষেত্রেই প্রয়োজন হয় দোভাষী। আর এই কারণে ওই ডাক্তারখানায় কয়েকজন দোভাষীকে নিয়োগ দিতে হয়েছে স্থায়ীভাবে, যারা কমপক্ষে 15টি ভাষায় কথা বলতে পারেন। ডক্টর নীল মোধা। এ কারণে সার্জারি চালানোর ক্ষেত্রে অনেক পরিবর্তন আনতে হয়েছে। রোগীরা ইংরেজি না জানার কারণে এর আগে ডাক্তারকে ফোন করে দোভাষী সংগ্রহ করতে হতো। আমাদের সার্জারিতে আসে 26,000-এর বেশি মানুষ। যে কোনো সময় তারা অসুস্থ হয়ে পড়তে পারেন। ফলে এমন একটা ব্যবস্থা থাকা দরকার যাতে তাদেরকে দ্রুত চিকিৎসা দেওয়া যেতে পারে। একজন নারী তার মেয়েকে নিয়ে এসেছেন ডাক্তার দেখাতে। ভেনেজুয়েলা থেকে আসা এই মহিলা ইংরেজি বলতে পারেন না। চিকিৎসকরা বলছেন ভাষার সমস্যার কারণে অসুস্থতার কথা ডাক্তারকে ঠিকমতো জানাতে না পারলে ডাক্তার এবং রোগী দুজনেই অস্বস্তি বোধ করেন। তাদের মনে হয় তাদের মধ্যে যোগাযোগটাই হয়তো ঠিকমতো হলো না, তখন রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। ব্রিটিশ সরকার বলছে এরকম পরিস্থিতিতে ইংরেজি শেখার জন্য অর্থ বরাদ্দের ব্যাপারটি তারা নতুন করে বিবেচনা করবে। মিজানুর রহমান খান। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন চেয়ে প্রার্থী হয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশি দলের সিদ্ধান্ত অমান্য করে শেষ পর্যন্ত পার্লামেন্টে গিয়ে শপথ নিয়েছেন বিএনপির একজন এমপি জাহিদুর রহমান। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি বলছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রত্যুষে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7:30, ভারতে সকাল 7টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন। ভালো থাকবেন। শুভরাত্রি।